তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? ভয় পাবো কেন? কারণ আমি সাধারণ মানুষ নই, আমি একজন পরী। অনেক বছর আগে সবুজ পাহাড় আর নদী ঘেরা একটি ছোট্ট গ্রামে রাকিব নামে এক গরিব ছেলে বাস করত। ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়েছিল। পৃথিবীতে তার আপন বলতে আর কেউ ছিল না। নিজের কোনো ঘর ছিল না, কোনো জমি ছিল না, এমনকি দুবেলা ভালো করে খাওয়ারও ব্যবস্থা ছিল না। বেঁচে থাকার জন্য সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি করিম সাহেবের বাড়িতে রাখালের কাজ করত। সেই বিশাল বাড়িতে অনেক লোক থাকত। বড় বড় ঘর, সুন্দর বাগান, অসংখ্য গরু আর জমি ছিল তাদের। তখন রাকিব গোয়াল ঘর পরিষ্কার করত, গরুগুলোকে খাবার দিত, উঠান ঝাড়ু দিত এবং বাড়ির নানা কাজ করত। সেদিনও অন্য দিনের মতো খুব সকালে ঘুম থেকে উঠে কাজ করছিল রাকিব। তার গায়ে ছিল পুরনো ছেঁড়া জামা, পায়ে কোনো জুতো ছিল না। শীতের ঠান্ডায় তার হাত কাঁপছিল, কিন্তু তবুও সে কাজ করে যাচ্ছিল। কিন্তু এত ধনসম্পদ থাকার পরও তাদের মনে দয়া ছিল না। প্রতিদিন ভোর হওয়ার আগেই রাকিবকে ঘুম থেকে উঠতে হতো। যখন গ্রামের অন্য ছেলেরা আরাম করে ঘুমাতো, ঠিক তখনই করিম সাহেব উঠানে এসে দাঁড়ালেন। রাকিব, গরুগুলোকে খাবার দিয়েছিস? জি মালিক, এখনই দিচ্ছি। এখনই দিচ্ছি মানে? এতক্ষণ কি করছিলি? তোকে খেতে দিই, থাকতে দিই, তারপরও কাজ ঠিকমতো করতে পারিস না? মালিক, আমি সব কাজ করছি, একটু সময় লাগছে। চুপ! গরিব মানুষদের এত কথা বলতে নেই। রিকিব আর কোনো কথা বলল না, কারণ সে জানত উত্তর দিলেই আরও অপমান শুনতে হবে। কিছুক্ষণ পর করিম সাহেবের ছেলে রিয়াদ সেখানে এলো। তার গায়ে ছিল দামি পোশাক, হাতে ছিল নতুন খেলনা। রিয়াদ রাকিবকে দেখে মুচকি হাসল। এই রাখাল, আমার জুতোগুলো পরিষ্কার কর। আমি এখন গরুগুলোকে মাঠে নিয়ে যাচ্ছি। আগে জুতো পরিষ্কার কর। রাকিব চুপচাপ জুতো পরিষ্কার করতে লাগলো। দেখেছিস, এ হলো আমাদের বাড়ির গরিব চাকর। ও কি কোনোদিন ধনী হতে পারবে? ও কখনো না। ওর ভাগ্যে শুধু গরু চড়ানো লেখা আছে। কথাগুলো রাকিবের বুকের মধ্যে তীরের মতো বিঁধল। তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে চোখের জল লুকিয়ে রাখল। হয়তো আমি গরিব, কিন্তু আমি কাউকে কষ্ট দিই না। একদিন আল্লাহ নিশ্চয়ই আমার কষ্টের প্রতিদান দেবেন। এরপর রাকিব গরুগুলোকে নিয়ে গ্রামের পাশের বিশাল মাঠের দিকে রওনা দিল। অপমান আর কষ্ট নিয়ে রাকিব গরুগুলোকে নিয়ে গ্রামের পাশের বড় মাঠে চলে এলো। চারদিকে সবুজ ঘাস, হালকা বাতাস আর পাখিদের মিষ্টি ডাক। গরুগুলো শান্তভাবে ঘাস খেতে লাগলো, কিন্তু রাকিবের মন ভালো ছিল না। সে একটি বড় পাথরের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি কি সারা জীবন এভাবেই অপমান সহ্য করব? আমার কি কখনো ভালো দিন আসবে না? কিছুক্ষণ পরে গরুগুলোর একটি হঠাৎ জঙ্গলের দিকে চলে যেতে শুরু করলো। রাকিব দ্রুত উঠে দাঁড়ালো। আরে, ওদিকে যাস না, জঙ্গলে হারিয়ে যাবি। সে গরুটির পেছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের পরিচিত এলাকা ছেড়ে জঙ্গলের অনেক গভীরে চলে গেল। জঙ্গলটা ছিল খুবই রহস্যময়। উঁচু উঁচু গাছগুলো সূর্যের আলো ঢেকে রেখেছিল। চারদিকে অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে দূর থেকে পাখির ডাক আর পাতার মর্মর শব্দ শোনা যাচ্ছিল। রাকিব আগে কখনো জঙ্গলের এত গভীরে আসেনি। হঠাৎ তার চোখে এক অদ্ভুত দৃশ্য পড়ল। একটি বিশাল পুরনো গাছের নিচে সাদা পোশাক পরা এক অসাধারণ সুন্দরী মেয়ে বসে আছে। তার লম্বা কালো চুল বাতাসে উঠছে, মুখটা যেন চাঁদের মতো উজ্জ্বল, কিন্তু তার চোখে ছিল গভীর দুঃখ। মেয়েটি নিচের দিকে তাকিয়ে বসেছিল। রাকিব অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, এই গভীর জঙ্গলে এত সুন্দর একটি মেয়ে একা কী করছে? কিছুক্ষণ দ্বিধা করার পর সে ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে গেল। তুমি কি ঠিক আছো? মেয়েটি মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখ দুটো ছিল অদ্ভুত সুন্দর। আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি, তোমার মুখটা খুব বিষণ্ণ লাগছে। কোনো সমস্যা হয়েছে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হাসল। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? ভয় পাবো কেন? কারণ আমি সাধারণ মানুষ নই। তাহলে তুমি কে? মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পরের মুহূর্তেই মেয়েটির পিঠের পিছনে দুটি ঝলমলে সোনালি ডানা দেখা গেল। ডানাগুলো সূর্যের আলোয় হীরার মতো চকচক করছিল। রাকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে জীবনে এমন দৃশ্য কখনো দেখেনি।
আমি একজন পরী। পরি, হ্যাঁ, আমি পরীদের রাজ্য থেকে এসেছি। কিন্তু তুমি এখানে কেন? আর তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? আমি আমার রাজ্য থেকে অনেক দূরে চলে এসেছি। কিছুদিন আগে একটি জাদুকরী ঝড়ে আমি পথ হারিয়ে ফেলি। তারপর থেকে এই জঙ্গলে একা আছি। তুমি একা? হ্যাঁ, আমার পরিবার, আমার বন্ধু সবাই আমার থেকে অনেক দূরে। পরীর কথা শুনে রাকিবের খুব খারাপ লাগলো, কারণ সেও তো ছোটবেলা থেকে একা। সে বুঝতে পারছিল আপনজনদের ছাড়া থাকার কষ্ট কতটা বড়। চিন্তা করো না, তুমি আর একা নও। তুমি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব। তুমি বিপদে আছো, আর বিপদে কাউকে সাহায্য করা উচিত। তুমি খুব ভালো মানুষ রাকিব। তুমি আমার নাম জানো? আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি। এই কথা শুনে রাকিব আরও অবাক হয়ে গেল। সে জানতো না এই রহস্যময় পরী অনেক দিন ধরেই তার ভালো মন আর কষ্টের জীবন দেখছিল। সেদিন থেকেই তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। পরদিন সকালেও রাকিব গরুগুলোকে নিয়ে মাঠে গেল। কাজ শেষ করে সে মনে মনে ভাবছিল গতকালে ঘটনাটা কি সত্যিই ঘটেছিল নাকি সে স্বপ্ন দেখেছিল। ঠিক তখনই হঠাৎ চারপাশে এক মিষ্টি ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। বাতাসে ছোট ছোট আলোর কণা ভেসে উঠল। রাকিব বুঝতে পারল চন্দ্রপরী এসেছে। সে পেছনে ফিরে তাকাতেই দেখল চন্দ্রপরী হাসি মুখে একটি ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে আছে। তার সাদা পোশাক বাতাসে উঠছে, আর মুখে ফুটে আছে মিষ্টি হাসি। রাকিবের মন আনন্দে ভরে গেল। কি ব্যাপার, আমাকে দেখে এত অবাক হচ্ছ কেন? আমি ভাবছিলাম হয়তো তোমার সঙ্গে দেখা হওয়াটা স্বপ্ন ছিল। তাহলে এখন বুঝতে পারছো এটা স্বপ্ন নয়? হ্যাঁ, এখন বিশ্বাস হচ্ছে। সেদিন তারা অনেকক্ষণ গল্প করল। রাকিব গ্রামের কথা বলল, নিজের ছোটবেলার কথা বলল, তার কষ্টের কথা বলল। আর চন্দ্রপুরী তাকে পরীদের রাজ্যের নানা আশ্চর্য গল্প শোনাল। সে বলল তাদের রাজ্যে আকাশে ভাসমান ফুলের বাগান আছে, রূপালী নদী আছে, আর এমন গাছ আছে যেগুলো রাতে জ্বলে ওঠে। রাকিব মুগ্ধ হয়ে সব শুনছিল। দিনের পর দিন এভাবেই তাদের দেখা হতে লাগল। প্রতিদিন বিকেলে চন্দ্রপরী জঙ্গলে এসে রাকিবের সঙ্গে সময় কাটাত। তারা একসঙ্গে নদীর ধারে বসত, ফুলের বাগানে হাঁটত আর ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। একদিন বিকেলে তারা একটি বড় গাছের নিচে বসেছিল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল। সেদিন চন্দ্রপরী দূর থেকে একটি ঘটনা দেখেছিল। সে দেখেছিল করিম সাহেবের ছেলে আবারও রাকিবকে অপমান করেছে। তবুও রাকিব রাগ করেনি। সে শুধু চুপচাপ নিজের কাজ করেছে। এই বিষয়টা চন্দ্রপরীকে খুব অবাক করেছিল। রাকিব, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। তুমি এত ভালো মানুষ, তবুও সবাই তোমাকে কষ্ট দেয় কেন? হয়তো গরিব বলে। শুধু গরিব বলে? হ্যাঁ, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানুষের মন দেখে না, শুধু তার টাকা দেখে। তাহলে তোমার রাগ হয় না? রাগ তো হয়, আমি মানুষ, আমারও কষ্ট হয়, কিন্তু আমি কাউকে ঘৃণা করতে চাই না। কেন? কারণ ঘৃণা করলে মন কালো হয়ে যায়। যারা আমাকে কষ্ট দেয়, আমি চাই একদিন তারা নিজের ভুল বুঝতে পারুক। রাকিবের কথা শুনে চন্দ্রপরী স্তব্ধ হয়ে গেল। সে অনেক মানুষ দেখেছে, অনেক রাজপুত্র দেখেছে, অনেক ধনী লোক দেখেছে, কিন্তু এমন সুন্দর হৃদয়ের মানুষ সে আগে কখনো দেখেনি। একজন মানুষ এত কষ্ট পেয়েও কারো ক্ষতি চায় না, এটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। চন্দ্রপুরীর চোখ ভিজে উঠল। রাকিব, তুমি সত্যি অন্যরকম। আমি তো সাধারণ একজন রাখাল মাত্র। না, তুমি সাধারণ নও। তোমার হৃদয় খুব সুন্দর। আমার জীবনে কেউ কখনো এমন কথা বলেনি। তাহলে আজ থেকে আমি বলবো। রাকিবের মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি ফুটে উঠল। সেদিন সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগল। চন্দ্রপুরীর সঙ্গে দেখা হওয়ার পর রাকিবের জীবনে একটু আনন্দ ফিরে এসেছিল, কিন্তু ধনী করিম সাহেবের বাড়িতে তার কষ্ট আর অপমান একটুও কমেনি। সেদিন সকালে করিম সাহেবের বাড়িতে অনেক অতিথি এসেছিল। বাড়ির উঠানে বড় আয়োজন চলছিল। সবাই নতুন কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিল। রান্নাঘরে নানা রকম খাবার রান্না হচ্ছিল। আর অন্যদিকে রাকিব সকাল থেকে এক মুহূর্তও বিশ্রাম না নিয়ে কাজ করে যাচ্ছিল। সে গোয়ালঘর পরিষ্কার করছিল, পানি আনছিল, অতিথিদের জন্য চেয়ার সাজাচ্ছিল।
ঘামে তার পুরো শরীর ভিজে গিয়েছিল, কিন্তু কেউ তার কষ্টের দিকে তাকাচ্ছিল না। হঠাৎ একটি দামি ফুলদানি ভুল করে রাকিবের হাত থেকে পড়ে ভেঙে গেল। ফুলদানিটি মাটিতে পড়তেই চারদিকে নীরবতা নেমে এলো। সবাই রাকিবের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই করিম সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে এসে দাঁড়ালেন। এটা কি করেছিস তুই? মালিক, ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। মালিক, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোর মতো গরিবের জন্য ক্ষমা নেই। করিম সাহেবের চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে জড়ো হলো। রিয়াদ এবং তার বন্ধুরাও এসে দাঁড়ালো। কেউ রাকিবকে বাঁচানোর চেষ্টা করল না, বরং সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি আগেই বলেছিলাম ও কোনো কাজ ঠিকমতো করতে পারে না। এমন গরিব ছেলেকে বাড়িতে রাখাই ভুল। ওর চেহারা দেখেই বোঝা যায় ওর দ্বারা বড় কিছু হবে না। রাকিব মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে পানি জমতে শুরু করলো। সে কোনো উত্তর দিল না, কারণ সে জানতো কেউ তার কথা বিশ্বাস করবে না। ঠিক তখন করিম সাহেব সবার সামনে আরও অপমানজনক কথা বললেন। শুনে রাখ রাকিব, তুই সারা জীবন রাখালেই থাকবি। তোর ভাগ্যে কোনোদিন সুখ নেইস। তুই গরিব জন্মেছিস, গরিবই মরবি। তোর মতো মানুষের স্বপ্ন দেখারও অধিকার নেই। কথাগুলো রাকিবের হৃদয়ে ছুরির মতো আঘাত করল। সে আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগল। চারপাশের মানুষগুলো তার কান্না দেখেও হাসছিল। কেউ তার কষ্ট বুঝল না, কেউ তাকে সান্ত্বনা দিল না। রাকিব ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের পাশের জঙ্গলে চলে এলো। তার চোখ ভেজা ছিল, তার বুকটা কষ্টে ভারী হয়ে উঠেছিল। সে একটি বড় গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর সে আর ধরে রাখতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি কি শুধু গরিব বলেই এত অপমানের যোগ্য? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে সবাই আমাকে এত ঘৃণা করে কেন? আমার কি সুসুকি হওয়ার কোনো অধিকার নেই? ঠিক সেই সময় জঙ্গলের অন্য পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল চন্দ্রপরী। সে রাকিবকে কখনো এত কষ্টে দেখেনি। রাকিবের চোখের জল দেখে তার নিজের চোখও ভিজে উঠল। তার হৃদয়ে রাকিবের জন্য গভীর মায়া আর ভালোবাসা জন্ম নিতে লাগল। সে মনে মনে একটি সিদ্ধান্ত নিল, একটি এমন সিদ্ধান্ত যা খুব শীঘ্রই রাকিবের পুরো জীবন বদলে দেবে। সুন্দর ফুলের সুবাসে পুরো জঙ্গল ভরে গেল। রাকিব অবাক হয়ে মাথা তুলে তাকাল। তার সামনে দাঁড়িয়ে ছিল চন্দ্রপরী, কিন্তু আজ তাকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগছিল। তার চোখে মায়া ছিল, মুখে ছিল কোমল হাসি। চন্দ্রপরী ধীরে ধীরে রাকিবের কাছে এগিয়ে এলো। রিকিব, তুমি কেন কাঁদছ? কিছু না। আমার কাছে লুকানোর চেষ্টা করো না, আমি সব শুনেছি। রাকিব চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে নিচের দিকে তাকিয়ে বলল, হয়তো তারা ঠিকই বলে। কোন কথা? আমি গরিব, আমার কোনো সম্মান নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই। না, একদম না। চন্দ্রপুরীর চোখে হঠাৎ দৃঢ়তা ফুটে উঠল। সে রাকিবের সামনে এসে দাঁড়াল। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। মানুষের মূল্য তার টাকায় নয়, তার হৃদয়ে। ধনী হওয়া বড় কথা নয়, বড় কথা হলো একজন মানুষ কতটা ভালো। তোমার হৃদয় এই পৃথিবীর অনেক ধনী মানুষের চেয়েও সুন্দর। তুমি সত্যি এটা বিশ্বাস করো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তোমাকে সবাই অপমান করেছে, তবুও তুমি কাউকে ঘৃণা করোনি। তোমাকে কষ্ট দিয়েছে, তবুও তুমি কারো ক্ষতি চাওনি। এমন হৃদয় খুব কম মানুষের থাকে। হঠাৎ চারদিকে তীব্র সোনালি আলো ছড়িয়ে পড়ল। জঙ্গলের গাছগুলো যেন আলোয় ঝলমল করতে লাগল। বাতাসে জাদুর ঘণ্টার মতো মিষ্টি শব্দ ভেসে এলো। চন্দ্রপরীর শরীর থেকে অসংখ্য আলোর কণা বের হতে লাগল। সেই মুহূর্তে তাকে সাধারণ কোনো পরী নয়, পরীদের রাজ্যের রাজকন্যা মনে হচ্ছিল। রাকিব বিস্ময়ে হতবাক হয়ে গেল। চন্দ্রপরী, তুমি এত শক্তিশালী পরী? আমি তোমার কাছ থেকে আমার আসল পরিচয় লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে একজন সাধারণ বন্ধু হিসেবে জানো। তুমি আসলে কে? আমি পরীদের রাজ্যের রাজকন্যা। এই কথা শুনে রাকিব আরও অবাক হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার সবচেয়ে কাছের বন্ধু একজন পরী রাজকন্যা। কিছুক্ষণ নীরব থাকার পর চন্দ্রপরী ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল। রিকিব, আমি অনেক মানুষ দেখেছি, অনেক রাজপুত্র দেখেছি,
অনেক ধনী মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ভালো মানুষ কখনো দেখিনি। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি তো গরিব। আমি একজন সাধারণ রাখাল, তবু আমি নই। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মন ধনী, আর আমার কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। চন্দ্রপুরী যখন রাকিবকে বিয়ের প্রস্তাব দিল, তখন রাকিবের জীবনে যেন নতুন সূর্য উঠল। এরপর কয়েকদিন ধরে তাদের দেখা হতো। তারা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলতো। চন্দ্রপুরী পরীদের রাজ্যে গিয়ে তার পরিবারকে রাকিবের কথা জানালো। প্রথমে অনেক পরী অবাক হয়েছিল, কারণ একজন পরী রাজকন্যা একজন সাধারণ রাখালকে বিয়ে করবে, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু চন্দ্রপরী সবাইকে রাকিবের ভালো মনের কথা বলল। সে বলল, পৃথিবীতে ধন সম্পদের চেয়ে মানুষের চরিত্র অনেক বড়। পরীদের রাজ্যের রানীও রাকিব সম্পর্কে সব শুনে খুশি হলেন। অবশেষে তাদের বিয়ের দিন ঠিক হল। এদিকে রাকিবেরও বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যি বিয়ে করতে যাচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে তার মা বাবাকে স্মরণ করল। মা, বাবা, যদি তোমরা আজ বেঁচে থাকতে, তোমরা দেখতেই তোমাদের ছেলে আজ কত সুখী। কিছুক্ষণ পর হঠাৎ আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। সুন্দর সুর বাজতে শুরু করল। সব পরী একসঙ্গে দাঁড়িয়ে গেল, কারণ চন্দ্রপরী আসছিল। চন্দ্রপরীকে আজ অসাধারণ সুন্দর লাগছিল। তার মাথায় ছিল ফুলের মুকুট। সাদা ঝলমলে পোশাকের ওপর হাজারো তারার মতো আলো ঝিকমিক করছিল। তার ডানাগুলো সোনালি আলোয় চকচক করছিল। রাকিব মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। আজ তোমাকে স্বর্গের পরীর মতো লাগছে। আজ থেকে আমরা সব সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেব। আমি প্রতিজ্ঞা করছি, সারা জীবন তোমাকে ভালোবাসবো। আমিও প্রতিজ্ঞা করছি, কখনো তোমার হাত ছেড়ে যাব না। রাকিব আর চন্দ্রপরীর বিয়ের পর সবাই ভেবেছিল চন্দ্রপরী তার স্বামীকে নিয়ে পরীদের রাজ্যে চলে যাবে, কারণ সেখানে ছিল বিশাল প্রাসাদ, অসংখ্য পরী আর অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু চন্দ্রপরী একটি ভিন্ন সিদ্ধান্ত নিল। সে জানত রাকিব তার জন্মভূমি ছেড়ে যেতে চায় না। এই ছোট্ট গ্রাম, এই মাঠ, এই নদী আর এই মানুষগুলোর সঙ্গেই তার জীবনের সব স্মৃতি জড়িয়ে আছে। তাই একদিন চন্দ্রপরী রাকিবকে নিয়ে গ্রামের পাশে একটি ছোট সুন্দর বাড়ি তৈরি করল। বাড়িটি খুব বড় ছিল না, কিন্তু সেখানে ভালোবাসার কোনো অভাব ছিল না। সকালে পাখির ডাক শুনে তাদের ঘুম ভাঙত, আর রাতে তারা আকাশের তারা দেখে। রাকিব, তুমি চাইলে এখন পরীদের রাজ্যের মতো বিশাল প্রাসাদে থাকতে পারো। প্রাসাদে সুখ নেই, সুখ আছে ভালোবাসার মানুষের পাশে। তাহলে তুমি এখানে থাকতে চাও? হ্যাঁ, এই গ্রামই আমার বাড়ি। আমি এখানকার মানুষদের ছেড়ে কোথাও যেতে চাই না। চন্দ্রপুরী তখন সিদ্ধান্ত নিল সেও এই গ্রামেই থাকবে। এরপর থেকে সে তার জাদুশক্তি ব্যবহার করে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। কিন্তু সে কখনো নিজের শক্তি নিয়ে বড়াই করত না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে চুপচাপ মানুষের উপকার করত। যে কৃষকের জমি শুকিয়ে গিয়েছিল, সেখানে আবার সবুজ ফসল জন্মাতে শুরু করল। যে বৃদ্ধা খাবারের অভাবে কষ্ট পাচ্ছিলেন, তার ঘরে খাবার পৌঁছে যেত। যে অসুস্থ শিশুটি অনেক দিন ধরে বিছানায় পড়েছিল, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? গতকালও আমার জমি শুকিয়েছিল। আমার মনে হয় আল্লাহ আমাদের ওপর রহমত করেছেন। যেই হোক, সে নিশ্চয়ই খুব ভালো মানুষ। অন্যদিকে রাকিবও মানুষের সাহায্য করা শুরু করল। যে মানুষগুলো একসময় তাকে অপমান করত, তাদের প্রতিও সে কোনো রাগ পুষে রাখেনি। কেউ অসুস্থ হলে সে সাহায্য করত, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াতো, কেউ ক্ষুধার্ত থাকলে নিজের খাবার ভাগ করে দিত। তার এই ব্যবহার দেখে গ্রামের মানুষ ধীরে ধীরে লজ্জা পেতে শুরু করল, কারণ তারা বুঝতে পারছিল যাকে তারা এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সে আসলে তাদের চেয়ে অনেক বড় মনের মানুষ। আমরা রাকিবকে কত অপমান করেছি, তবুও সে আমাদের কোনো ক্ষতি করেনি। বরং সবসময় আমাদের সাহায্য করেছে। একদিন করিম সাহেবও দূর থেকে সব কিছু দেখছিলেন।
তিনি দেখলেন গ্রামের মানুষ রাকিবকে সম্মান করছে। যে ছেলেটিকে তিনি একসময় গরিব বলে অপমান করতেন, আজ সবাই তাকে ভালোবাসছে। করিম সাহেবের মনে অনুশোচনা জন্ম নিল। তিনি বুঝতে পারলেন মানুষের মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। আমি কত বড় ভুল করেছি। রাকিবকে আমি কখনো বুঝতে পারিনি। সে গরিব ছিল, কিন্তু তার মন ছিল সোনার মতো। একদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল করিম সাহেব ধীরে ধীরে রাকিবের বাড়ির দিকে হাঁটছেন। তার মুখে আগের মতো অহংকার ছিল না, আজ তার চোখে ছিল অনুশোচনা। ওই দেখো, করিম সাহেব রাকিবের বাড়ির দিকে যাচ্ছেন। এত বছর পর তিনি সেখানে কেন যাচ্ছেন? হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। করিম সাহেব ধীরে ধীরে রাকিবের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম করিম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাকিব। ভিতরে আসুন। আজ আমি তোমার কাছে একটি বিশেষ কারণে এসেছি। কি ব্যাপার চাচা? করিম সাহেবের চোখে পানি চলে এলো। তিনি জীবনে কখনো কারো কাছে মাথা নত করেননি, কিন্তু আজ তিনি নিজের ভুল স্বীকার করতে এসেছেন। রাকিব, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। চাচা, অতীতের কথা মনে করে লাভ কি? তবুও আমি আমার ভুলের জন্য লজ্জিত। আপনি যদি নিজের ভুল বুঝে থাকেন তাহলে সেটাই সবচেয়ে বড় বিষয়। তাহলে তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারবে? আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চাচা। ক্ষমা করতে পারা মানুষের সবচেয়ে বড় শক্তি। তুমি সত্যিই অনেক বড় মনের মানুষ। ঠিক তখন চন্দ্রপুরী ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে ছিল মিষ্টি হাসি। আজ থেকে পুরনো সব কষ্ট ভুলে যান, নতুনভাবে জীবন শুরু করুন। এভাবেই রাকিব ও চন্দ্রপুরী সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তাদের ভালোবাসার গল্প শুধু সেই গ্রামেই নয়, আশেপাশের অনেক গ্রামেও ছড়িয়ে পড়ল। আর মানুষ এই গল্প থেকে শিখল, গরিব বা ধনী নয়, মানুষের আসল মূল্য তার হৃদয়। সৎ মন, ভালোবাসা আর ক্ষমাশীলতা একদিন না একদিন অবশ্যই সম্মান এনে দেয়। রাকিব ও চন্দ্রপুরী চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।